করোনার এই সময়কালে সারা বিশ্বের মতো স্থবির হয়ে পড়েছে বাংলাদেশের অর্থনীতিও। সব ক্ষেত্রেই এখন যেন টিকে থাকার লড়াই, কিন্তু সেই লড়াইটা যেন আরও কঠিন হয়ে পড়েছে ক্ষুদ্র ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য। বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা বলছে এই করোনার সময়কালে 80% নারী আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে। সেই সাথে বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেশায় যেসব নারীরা রয়েছেন তাদের ক্ষেত্রে আর্থিক, সামাজিক এবং পারিবারিক বাধা কাটিয়ে কতটা এগোতে পারছেন তারা, এইসব নিয়েই আমাদের এই আয়োজন। পরিবর্তিত পরিস্থিতিতে কেমন আছেন নারীরা? আপনি ঢাকা থেকেও ওই পুরা হাইটেক পার্কটা এখান থেকে ভিজিট করতে পারবেন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। যখন রাজশাহী হাইটেক পার্কটা আমরা করছিলাম তখন কিন্তু এই বিল্ডিংটা পুরা কমপ্লিট হয় নাই, কিন্তু বিল্ডিংটা পুরা কমপ্লিট হওয়ার আগেই বিল্ডিংটা কিভাবে তৈরি হবে, বিল্ডিংটার ভিতরে আপনার ফিটিংসগুলো কীরকম হবে, এটা কিন্তু ফার্স্টলি ভার্চুয়ালি দেখেই কিন্তু সেট করা গিয়েছে। এটা কিন্তু ফ্রন্টিয়ার টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তো বাংলাদেশ সরকার চাচ্ছে যে বাংলাদেশে আরও ফ্রন্টিয়ার টেকনোলজি যুক্ত হোক। সিলেট হাইটেক পার্ক যেটা আমাদের একটা প্ল্যানিং ছিল, ওটা একটা প্রজেক্টটা পুরো অনেক বড় একটা প্রজেক্ট হচ্ছে, ওইটা আমরা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে নিয়ে আসবো। বাস্তবের বা কল্পনার কোনো জায়গাকে প্রায় বাস্তব করে উপস্থাপনের প্রযুক্তিই হলো ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর। ভিআর হেলমেট পরে আপনি ঘরে বসেই ঢুকে পড়তে পারেন ভার্চুয়াল জগতে থাকা কোনো জায়গায়। বাংলাদেশে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে বাংলা পাজল। সন্ত্রাসী ক্ষেত্রে বলি, যদি কোনো বিল্ডিং বা কোনো রেস্টুরেন্টে অ্যাটাক করে, তারা যদি ভার্চুয়াল রিয়েলিটি তাদের যদি একটা সফটওয়্যার করা থাকে, তাহলে তারা ইজিলি ডিটেক্ট করতে পারবে যে আমার বিল্ডিংয়ে কোন জায়গায় কী আছে, কোন জায়গা থেকে সন্ত্রাসী আসতে পারবে বা কোন থেকে ইন হতে পারবে, তারা ভার্চুয়ালি দেখতে পারছে। হার্টটা যখন একটা মেডিকেল স্টুডেন্ট, তাকে কিন্তু হাতে প্র্যাকটিক্যাল দেখে দেখে হার্টটা কীভাবে ওপেন সার্জারি করবে সেটা কিন্তু ভিআরে নিয়ে আসা যায়। ভার্চুয়ালি কিন্তু সে সার্জারিটা করবে, তাহলে কিন্তু একটা মেডিকেল স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু বড় একটা সাপোর্ট হবে। লাশ নিয়ে যে এক্সপেরিমেন্টগুলো করে, লাশগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে না। মাথার সার্জারিটা করবে বা পেটের সার্জারি করবে, সেক্ষেত্রে কিন্তু ভিআরের মাধ্যমে ভার্চুয়ালি তারা কিন্তু ওই প্রজেক্টের মাধ্যমে তারা স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে যে হ্যাঁ এভাবে সার্জারিটা হবে। ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আইসিটি মন্ত্রণালয়ের বেশ কিছু কাজ করছেন টিয়া মাহমুদ দম্পতি। করোনার কারণে খানিকটা পিছিয়ে গেলেও থেমে নেই এই কাজ। টিয়া খানম জানালেন, প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে নারীদের পথটা এখন বেশ মসৃণ, কিন্তু থাকতে হবে দৃঢ় মনোবল। আগের দিনের মানুষগুলা নতুনভাবে দেখছে যে মেয়েরা বাইরে যাচ্ছে, এটা তাদের নিতে হয়তো একটু কষ্ট হচ্ছে, যখন আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে এটা কিন্তু সমাধান হয়ে যাবে। দেশের আরেকজন প্রযুক্তি উদ্যোক্তা নুরিন সুহাইলা আশজাদ যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে স্নাতক শেষ করে গত বছর মেতে দেশে ফিরে এসেছেন। তিনি কাজ করছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ই-হেলথ কেয়ার রেকর্ড, এইসবের মাধ্যমে একটা ওয়ান স্টপ হেলথ কেয়ার সাপোর্ট সলিউশন তৈরি করছে, যাতে সব সিটিজেনরা আমাদের দেশে স্বল্প মূল্যে খুবই উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা পায়। হেলথ কেয়ারের যে যতগুলো স্টেক হোল্ডার্স আছে, ডক্টর, নার্স, ফিজিওথেরাপিস্ট, সব কিছু কানেক্ট করে ফেলা আমাদের পোর্টালে। সো যার মাধ্যমে একজন ডক্টর একটা চাপ দিবে, পেশেন্টের সাথে যখন কনসালটেন্সি শেষ হয়ে যাবে, একটা চাপ দিবে, তার ফার্মাসিতে চলে যাবে প্রেসক্রিপশন। সো ফার্মাসিতে ভেরিফাইড প্রেসক্রিপশনটা চলে যাবে, যখন ফার্মাসি থেকে যখন পেশেন্টটা যখন রিট্রিভ করছে ওষুধ, সেটা একদম ভেরিফাইড প্রেসক্রিপশন দ্বারা হচ্ছে। সো কোনো প্রেসক্রিপশন ড্রাগ অ্যাবিউজ হবে না। ডক্টরের কাছে সিস্টেমটা থাকবে, ফার্মাসিতে যাবে, ফার্মাসির কাছে সিস্টেমটা থাকবে, অনেক ইজি হয়ে যাবে, পেশেন্টকে কিছু করতে হবে না। করোনার কারণে আপাতত থেমে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ, তবে অনলাইনে বাড়ি বাড়ি ওষুধ ডেলিভারি ও পরামর্শক হিসেবে কাজ করে যাচ্ছেন নুরিন। যেহেতু আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই বিষয়টাতে ডক্টরদের হেল্প লাগবে, আরও অনেক রকম স্টেক হোল্ডার্সদের হেল্প লাগবে, যাদের সাথে এই করোনার সময় আমরা যোগাযোগ করতে পারছি না, এই কারণে আমাদের এই কাজটা আপাতত স্টপড আছে।
আর করোনার জন্য আমরা আমাদের যেসব অন্যান্য ভিশন সেগুলোতে আমরা ফোকাস করতে পারছি না। এই মুহূর্তে আমরা যেহেতু স্টার্ট আপ, খুবই দ্রুত আমাদের বিজনেস স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হয়েছিল করোনার জন্য। আমরা এখন এই মুহূর্তে মেডিসিন ডেলিভারি আর অনলাইন কনসালটেন্সির উপর ফোকাস করছি। প্রযুক্তি খাতে নারী উদ্যোক্তার সংখ্যা বাড়লেও সরকারি হিসেবে তথ্য প্রযুক্তিতে কাজ করছেন মাত্র 12% নারী। নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অবস্থান আরও কম, শতকরা 1%। যদিও এখন প্রায় 25% নারী তথ্য প্রযুক্তি নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সেক্ষেত্রে প্রযুক্তিতে দরকার নারীর ক্ষমতায়ন। বিভিন্ন গবেষণা বলছে করোনার এই সময়কালে কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ আরও বেড়েছে নারীর। পেশাজীবীদের ক্ষেত্রে অফিসের পাশাপাশি ঘরও সমান হাতে সামলে যাচ্ছেন নারীরা। বিশেষ করে করোনা পরিস্থিতিতে পরিবারের অন্য সদস্যরা ঘরে থাকায় কর্মক্ষেত্রের পাশাপাশি চাপ বেড়েছে পারিবারিক ক্ষেত্রে। চাকরি করেও এসে আবার আমাকে কিন্তু ঘরে সব ক্লিনিং, ধোয়া, সব কিছু করা, বাচ্চা নার্সিং করা, রান্না করা, সবটা কিন্তু করতে হচ্ছে। সো এই চাপটা আমাকে করোনার সময়ে আমরা এক্সট্রা কিন্তু ফেস করছি। করোনার এই সময়ে অন্যান্য বেসরকারি উন্নয়ন সংস্থার মতোই হোম অফিস করেছে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট। নারী উদ্যোক্তাদের নিয়ে তাদের গবেষণা বলছে 80% গ্রামীণ ক্ষুদ্র নারী উদ্যোক্তা ব্যবসা বন্ধ রেখেছেন। ইকোনমিক এম্পাওয়ারমেন্টের একটা কিন্তু অবস্থানে চলে গেছিলো নারীরা, যে ঋণ নিয়ে হোক বা যেভাবেই হোক ক্ষুদ্র উদ্যোক্তা, মাঝের উদ্যোক্তা হিসেবে তারা একটা অবস্থানে চলে গেছিলো। কিন্তু আমরা যেটা পেলাম এই ফাইন্ডিংসে, যে এই নারী উদ্যোক্তারা এই যে লকডাউনের কারণে একটা সাংঘাতিক অবস্থায় চলে গেছে। কারণ এদের একই সাথে হচ্ছে যে ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, ডেইলি বেসিসের ব্যবসাটা নেই, প্লাস যেটা হচ্ছে যে তাদের যারা বিশেষ করে ঋণ নেওয়া, তাদেরকে কিন্তু ইনস্টলমেন্টের ঋণটাও আবার দিতে হচ্ছে। সো ওদের সেভিংস যে টাকাটা ওরা ওইখান থেকে দিতে হচ্ছে। আবার একই সাথে এই পরিবারগুলোতে যে পুরুষ যে সদস্যরা ছিল ওয়ার্কিং, তাদেরও কিন্তু দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে কাজ বন্ধ হয়ে গেছে, কাজ নেই। তো পুরো দায়িত্বটা এসে পড়ছে নারীদের উপরে। মার্কেটের সাথে যে যোগাযোগ ছিল, সে মার্কেটে ঢুকতে পারতেছে না। তো এই জায়গাগুলোই কিন্তু বেসরকারি যে অর্গানাইজেশনগুলো কাজ করছে, মার্কেটিংয়ের এই সাপোর্টটা দেওয়া, এই জায়গাগুলো তারা এই কাজটা করতে পারে। করোনার সময় যেটা হলো যে আপনার 2 মাস 3 মাস আমার দোকান বন্ধ, টোটালি মার্কেট বন্ধ। সো আমার ওখানে কিন্তু কোনো মানে ব্যবসা নেই। তখন আমার মেনটেন্যান্স কস্টটা কিন্তু আমার উঠে আসছে না। এটা কিন্তু আমাদেরকে এখানে ভর্তুকি দিতে হচ্ছে। তো এই মানে ছোট মাঝারি উদ্যোগগুলোর যেটা হয় যে এটা একটা বড় সমস্যা, যে আমাদের যারা রানিং কস্ট এইভাবে চলে বা আমরা এখনও বড় অবস্থায় যারা যাইনি, হ্যাঁ, সেইটা তাদের জন্য এটা খুব কষ্টকর। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে দেশের 60 লাখের বেশি ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন, যাদের বড় অংশ নারী। তাদের সঙ্গে জড়িয়ে প্রতি বছর যোগ হচ্ছে আরও 50,000 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। আমরা হয়তো কিছু জমানো টাকা দিয়ে আমরা কাজটা শুরু করি, ওই ক্ষেত্রে আমাদের টাকাটা শেষ হয়ে গেলে আমরা দেখা যাচ্ছে টাকার অভাবে কিন্তু আমরা কাজটা আবার রান করতে পারবো না। সো আমাদের সহজভাবে আমরা যেন ঋণটা পাই, আমরা যেন কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই সাপোর্টটা আমাদের দরকার। যে পরিমাণ মানে টাকার প্রেশারে আমি পড়েছি, যে পরিমাণ খরচ আমাকে করতে হয়েছে, এই সাপোর্টটা আমার আবার নতুনভাবে কাজ করতে হলে কিন্তু আমাকে আবার ইনভেস্টমেন্ট লাগবে। এই টাকাটা আমি কোথায় পাবো? তো ওই ক্ষেত্রে গভর্নমেন্টের এই লোনটা যদি আমরা পাই, আমরা কিন্তু বেঁচে যাই। দেশি ঐতিহ্য টিকিয়ে রাখার চেষ্টায় 3 বছর আগে পাট পণ্য নিয়ে কাজ শুরু করেন ক্ষুদ্র উদ্যোক্তা ইশরাত জাহান চৌধুরী। 50টির বেশি পাট পণ্য উৎপাদন ও রপ্তানি করেন তিনি। কিন্তু করোনার কারণে এখন আর তেমন ক্রেতা পাচ্ছেন না। আমাদের ভালো অ্যাসোসিয়েশন যদি দায়িত্বপূর্ণ কাজ করে, যে ওরা একটা বড় অর্ডার ওরা নিয়ে আসলো, নিয়ে এসে ওরা এটা 10 জনের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিল, তখন কি হলো, সবাই কিন্তু কাজটা পেলো, সবাই কাজ করে সবাই থাকতে পারলো, যার যার কর্মী নিয়ে থাকতে পারলো। ওইভাবে আসলে কেউ ভাবে না, সবাই যার যারটা নিয়েই চিন্তা করছে আর কি, যে কারণে প্রত্যেকের সার্ভাইভালটাই অনেক হার্ড হয়ে যাচ্ছে। তার এই ছোট্ট কারখানায় কাজ করেন 24 থেকে 25 জন কর্মী। কিন্তু করোনায় উৎপাদন বন্ধ হওয়ায় অনেককেই বেতনই দিতে পারেননি। তার মতে বিলুপ্ত প্রায় এই পাটকে ঐতিহ্য হিসেবে টিকিয়ে রাখতে হলে এর দেশীয় ব্যবহার বাড়ানোর পাশাপাশি পাট নিয়ে গবেষণা করাও জরুরি। শুধু যদি জুট নিয়ে আমরা কাজ করি, কারণ আমাদের জমিটা এত বেশি উর্বর যে আমরা এটা অনেক বেশি উৎপাদন করতে পারি, তাহলে এই একমাত্র জুট দিয়ে কিন্তু আমাদের দেশ চেঞ্জ করে ফেলা সম্ভব। আমরা যদি একটা কিছু খুঁজতে চাই, আমরা জুট নিয়ে কাজ করব, আমরা জানি না আসলে আমাদেরকে কোথায় যেতে হবে, এটা নিয়ে আমাদেরকে কী করতে হবে, আমরা বায়ার কোথায় পাবো, কি করব, আমরা কিছুই জানি না। তো আমার মনে হয় একটা প্রপার, একটা আধুনিক মানের একটা ইনস্টিটিউট দরকার, যেখানে হচ্ছে
ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারবে, জানতে পারবে, ওখান থেকে বের হয়ে তাদের একটা ফিউচার হবে। তারপরে হচ্ছে যে এক্সপোর্টের জন্য মানে গভর্নমেন্টেরই উচিত এমন একটা ব্যবস্থা করা যেন বায়ার ফ্রেন্ডলি হয়। করোনা সংকটে প্রতিদিনই তাদের প্রতি ঋণ বাড়ছে বাংলাদেশের। মৃত্যু ভয়কে উপেক্ষা করে সামনে থেকে যুদ্ধ করছেন এই ডাক্তাররা। যতই টেস্ট করাই বা যদি নেগেটিভও আসে, আমাদের মাথায়ও রেখে দিতে হয় যে আমরা ক্যারিয়ার, মানুষের কন্টাক্টে আসতে হয়, রোগীদের কন্টাক্টে আসতে হয়েছে, সেই জন্য বাসা থেকে দূরে থাকি। হাসপাতালেই হচ্ছে একটা রুমে আলাদা নিজেকে আইসোলেশনের মতো ব্যবস্থা করে ফেলি। 1.5 মাস ওখানেই ছিলাম। খুবই খারাপ লাগে আসলে, কিছু করতে পারি না। ফোনে হয়তো শুনতেছি বা ভিডিও কলে দেখতেছি, ছুঁয়ে তো আর দেখতে পারতেছি না। এখনও মাসে একবার আসি আর কি, মাসে একবার পরিবারের সংস্পর্শে আসা হয়, 1 দিন 2 দিনের জন্য। পরিবারের অন্য সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় ঘর ছেড়েছেন তারা, কিন্তু অদৃশ্য জীবাণু করোনা ছাড়াও তাদের যুদ্ধ করতে হচ্ছে সামাজিক নানা প্রতিকূলতার বিরুদ্ধে। ও বলতো যে আমি তোমার গেট পর্যন্ত আসি, ওখান থেকে দেখে চলে যাব, তোমাকে আমি ধরবো না, শুধু দেখবো। প্রতিদিনের কান্না তো ছিলই, খুব কষ্টকর সময় এগুলো আসলে মানে বলে বোঝানো যাবে না। ফ্যামিলি মেম্বাররা যে স্যাক্রিফাইসটা করে, এটা আসলে যে ফেস না করে সে ফিল করবে না। তারপরেও বেলা শেষে যখন একটা করোনা রোগী সুস্থ হয়ে যায়, যখন ফোন দিয়ে বলে যে আমি আজকে ভালো আছি, আমার কোনো কষ্ট নাই, শ্বাসকষ্টটি নেই, আমি আজকে খেতে পেরেছি, লেবু দিয়ে ভাত খেয়েছি, এটা একটা মনের শান্তি। স্বাস্থ্যসেবায় এখনো অনেক পিছিয়ে সরকারি হাসপাতালগুলো। সেক্ষেত্রে স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেশ কিছু সংস্কার করার আশা করেন তিনি। হাসপাতালে হচ্ছে 3য় 4র্থ শ্রেণীর সংখ্যা বাড়ানো খুব দরকার, কারণ একজন ডাক্তারের সাথে কাজ করার জন্য 2য় 3য় 4র্থ শ্রেণীর অনেক প্রয়োজন। হাসপাতালে নোংরাকে সার্ভ করবে ওয়ার্ড বয়, যদি একজন ওয়ার্ড বয় বা 2 জন ওয়ার্ড বয় দিয়ে 24 ঘন্টা 7 দিন চালানো হয়, ওয়ার্ডটা কার ক্লিন হবে? একটা মানুষের কর্মক্ষমতা আছে তো। করোনায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। সেই তালিকায় আক্রান্ত কত বাড়ছে, বিচার বিশ্লেষণ কোন অবস্থায় আছে, সেসব তথ্যের হিসাব যারা রাখেন তাদের মধ্যে সবার পরিচিত মুখ ডাক্তার আয়েশা আক্তার। সারাদিনই ফোনে তথ্য দেওয়াতে ব্যস্ত এই কর্মকর্তার পরিবারের জন্য যেন কোনো সময়ই নেই। এবার এদিকে তো করোনা রিপোর্টও করতে হচ্ছে, আইসোলেশনের রিপোর্ট, সাথে হলো ডেঙ্গু আছে, সাথে এখন বন্যা আছে, যার ফলে অনেকগুলো রিপোর্ট। এই রিপোর্টগুলো তৈরি করার পরে আরেকটার সময় যখন ব্রিফিংটা হয় সেটা আমরা তৈরি করি। এরপরে আমাদের জুম মিটিং অনেকগুলো হয়। যে মনে করছে না, ফ্যামিলি মনে করছে না যে এখন তো আসলে এত ক্রাইসিস মোমেন্ট, তারা বলছে দেশ সেবার জন্য আসলে একটু পুরো কিছু করার তো নেই। তারপরে বলে যে একটু সাবধানে কাজ করার জন্য। কোনো হাসপাতালে ভর্তি হতে যাচ্ছে, আইসিইউ সেবাটা পাচ্ছে না, আমাকে যখন ফোনটা করে আমি তখন খুব উইলিংলি তাদেরকে আমি সাপোর্টটা করি। যখন হেল্প করতে পারছি আমি নিজে খুশি হয়ে যাই, আমি কিছুটা হলে তো করতে পারছি। স্বাস্থ্যসেবায় নিয়োজিত এই মানুষগুলো নিজের ও পরিবারের জন্য নিজেকে কতটা উজাড় করে দিচ্ছেন তা সামনে থেকে না দেখলে বোঝার উপায় নেই। সন্ধ্যার দিকে আমার বন্ধুরা আমাকে হোয়াটসঅ্যাপ করে যে ফরওয়ার্ড দেয় গ্রুপে যে তোমার আম্মুকে যে এই চ্যানেলটা দেখছি অথবা এখানে ইন্টারভিউ দিতে দেখেছি, তখন যে এটা দেখে আমি খুব খুশিও হই এবং আনন্দিত হয়ে উঠি। সম্মুখ সমরের আরেক যোদ্ধা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামি ধরা, নির্ধারিত সময়ে তদন্ত দাখিল করা, বিচার করা সবই চলছে করোনার মধ্যে। কিন্তু ব্যক্তি হিসেবে নিজেকে সুরক্ষিত রাখার যুদ্ধটা কতটা সহজ হচ্ছে তাদের। সামাজিক দূরত্ব কিন্তু আমার পক্ষে বজায় রাখা সম্ভব হচ্ছে না। সবাই আসছে আমার কাছাকাছি, এসে ফাইলটা সিগনেচার করছে, একটা আসামি ধরে আনা হচ্ছে, আমরা 4-5 জন মিলে বসে সারা দিন নিবিড় জিজ্ঞাসাবাদ করছি, সেটার অ্যানালিসিস করছি। সবাই আমরা তো কাছাকাছি বসেই করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতিটার যাতে অবনতি না ঘটে, বড় বড় অপরাধীরা যাতে ছাড় পেয়ে না যায়, আমরা কিন্তু আমাদের ইনভেস্টিগেশনটা ফুল সুইংয়ে চালাচ্ছি। কোথাও আমরা কিন্তু একটু ঢিল দিতে পারছি না। আমি বাসায় ফিরছি, ফিরে আগে হলে কি করতাম, আগে গিয়ে ওনার কপালে হাত রাখতাম, কেমন আছেন আম্মা, কী আছেন, আমি পাশে বসতাম। এখন কিন্তু সেটা করছি না। আমি দরজায় গিয়ে দাঁড়াচ্ছি, জিজ্ঞেস করছি কেমন আছেন আম্মা। নারী হিসেবে বাধা ধরা সামাজিক দায়িত্বগুলো সামলে মাঠে সমান তালে কাজ করে চলেছেন এই যোদ্ধারা। একটা নারী যখন চেয়ারে বসে, সে কিন্তু 20% অথরিটি নিয়ে বসে, 80% অথরিটি তাকে আর্ন করে নিতে হয় তার কাজের মাধ্যমে। কিন্তু একজন পুরুষ যখন তার চেয়ারে বসে, সে কিন্তু 80% অথরিটি নিয়ে বসে।
আর 20% তাকে আর্ন করে নিতে হয় তার কাজের মাধ্যমে। পার্থক্যটা কিন্তু এখানে। তাই সেই নারীকে কিন্তু দক্ষ হতে হবে এবং আন্তরিক হতে হবে। আমি যদি ছেলে হতাম হয়তো বা আমি সার্কিট হাউসে থেকে আমি এই সময় অফিস করতাম, কারণ আমার বাচ্চা আমার পরিবারের সদস্যদের সাথে মিশতে আমার ভিতরে যে ভয়টা কাজ করে, কিন্তু শুধুমাত্র পারি না কারণ আমার মেয়ে আমাকে ছাড়া থাকতে পারে না। এই ভাইরাসটি পুলিশের জন্য যেমনি সাধারণ মানুষের জন্য তেমনি। এই ভাইরাস তো আর গুলি বন্দুক কিছু আর ভয় পায় না, কাজে আমরা বাইরের কাজগুলো একইভাবে করে যাচ্ছি বাড়তি সতর্কতা নিয়ে। স্বাস্থ্যগত দিক বিবেচনা করে কিন্তু আমরাও অনেকটাই আসলে রেস্ট্রিক্টেড করে দিয়েছি। করোনার এই দুঃসময়ে ব্যাংকার, শিক্ষক সহ সব পেশার নারীরাই পরিবার সামলে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি বিভিন্ন গবেষণার তথ্যে দেখা গেছে 60 লাখ মানুষ করোনার প্রভাবে কর্মসংস্থান হারালেও 1 বছরের মধ্যে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে। সেই সূত্রেই বলতে হয়, করোনার এই কঠিন সময়ে এই ঘুরে দাঁড়ানোর গল্পগুলোই আমাদের সাহসী করে। পরিস্থিতি যাই হোক, সব কিছু সামলে এগিয়ে চলেছেন নারীরা, উদ্যোক্তা, পেশাগত ক্ষেত্রে কিংবা ফ্রন্টলাইনার হিসেবেও। সুতরাং এই দুর্যোগকাল যখন কাটবে তখন নারীদের এই লড়াই আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।